আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনতে ভীষণ জটিল মনে হলেও আসলে কিন্তু দারুণ রোমাঞ্চকর। ভারতের কর্পোরেট কর ব্যবস্থা। সত্যি বলতে কি, এটাকে শুধু কিছু নিরস আইনের বই বা রুলবুক হিসাবে ভাবলে মস্ত বড় ভুল হবে। বরং একে একটা হাই স্টেক স্ট্র্যাটেজি গেম বা উচ্চমাত্রার কৌশলগত খেলা হিসাবে কল্পনা করাটাই সবচেয়ে ভালো। এই খেলায় সঠিক নিয়মগুলো জানা থাকলে যেমন অভাবনীয় ব্যবসায়িক সাফল্য আনা সম্ভব, ঠিক তেমনি একটা ভুল পদক্ষেপ ডেকে আনতে পারে চরম আইনি বিপর্যয়। তো চলুন এই আকর্ষণীয় বিষয়টার প্রতিটি স্তর আজ ধাপে ধাপে উন্মোচন করা যাক। শুরুতেই একটা দারুণ প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, একটা অসাধারণ ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি আর সোজা 7 বছরের কারাবাসের মধ্যে ঠিক তফাৎটা কোথায়? উত্তরটা কিন্তু খুব সহজ। খেলার নিয়মাবলী সম্পর্কে সঠিক জ্ঞান। কর্পোরেট জগতে এই নিয়মগুলোই হলো সেই অদৃশ্য রেখা যা বিশাল ব্যবসায়িক সাফল্য এবং জেলের অন্ধকূপের মধ্যে পার্থক্য করে দেয়। নিয়ম মেনে সঠিকভাবে ঘুঁটি সাজানোটাই হলো এই খেলায় টিকে থাকার একমাত্র উপায়। ঠিক আছে, চলুন একদম শুরুতে ফেরা যাক। লেভেল 1, খেলার নিয়মকানুন, কে কর দেবে এবং কখন দেবে সেটা এখানে আসল ব্যাপার। এখন একটা কোম্পানি ট্যাক্স দেওয়ার দায়িত্ব মূলত নির্ভর করে তার রেসিডেন্সিয়াল স্টেটাসের ওপর। আর এখানেই আসে POEM বা প্লেস অফ ইফেক্টিভ ম্যানেজমেন্টের কনসেপ্ট। এটা কিন্তু শুধু সেই জায়গা নয় যেখানে কোম্পানির বোর্ড মিটিংগুলো হয়, বরং এটা হলো সেই আসল জায়গা যেখান থেকে কোম্পানির ব্যবসার জন্য জরুরি কৌশলগত এবং বাণিজ্যিক সিদ্ধান্তগুলো বাস্তবে নেওয়া হয়। সোজা কথায়, কন্ট্রোলটা যেখানে, ট্যাক্সের দায়ভারও সেখানে। খেলার টাইমলাইনটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। ট্যাক্সের সময়কালটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। পূর্ববর্তী বছর বা প্রিভিয়াস ইয়ার মানে হলো সেই সময় যখন আয়টা করা হচ্ছে, অর্থাৎ স্কোরবোর্ডে পয়েন্ট যোগ হচ্ছে। আর নির্ধারণ বছর বা অ্যাসেসমেন্ট ইয়ার হলো তার ঠিক পরের বছরটা, যখন সেই স্কোরে চূড়ান্ত হিসাব নিকাশ হয় এবং কর মেটাতে হয়। আরেকটা মজার ব্যাপার হলো, সরকার কিন্তু সব খেলোয়াড়কে এক পাল্লায় মাপে না। সাধারণ ঘরোয়া বা ডোমেস্টিক কোম্পানিগুলোর টার্নওভার যদি 400 কোটির নিচে হয়, তবে তাদের কর দিতে হয় 25% হারে। কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা দেওয়া হয়েছে নতুন ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনমুখী কোম্পানিগুলোকে। সেকশন 115 BAB এর আওতায় তাদের জন্য এই হার রাখা হয়েছে মাত্র 15%। মানে ভাবা যায়। অন্যদিকে বিদেশি কোম্পানিগুলোর জন্য বেস রেট হলো 35%। কে কেমন এন্টিটি, তার উপর ভিত্তি করেই এই সুবিধাগুলো বদলায়। এবার আসছি লেভেল 2তে। কিভাবে স্কোর বোর্ড তৈরি হয়, মানে আয়ের হিসাবটা কিভাবে হয়, চলুন সেটা দেখা যাক। ট্যাক্স কমানোর অন্যতম বড় আইনি হাতিয়ার হল সেকশন 32 অনুযায়ী ডেপ্রিসিয়েশন বা অবচয় দাবি করা। বিভিন্ন সম্পদের অবচয়ের হার কিন্তু একেবারেই আলাদা। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা খেয়াল করুন, কম্পিউটার এবং সফটওয়্যারের মতো সম্পদের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ, একদম 40%। মানে প্রযুক্তি খাতে বিনিয়োগ করলে খুব দ্রুত করযোগ্য আয়টা আইনিভাবেই কমিয়ে ফেলা সম্ভব। এটা রীতিমতো একটা দারুণ কৌশল। এখন আসা যাক ক্যাপিটাল গেইনস বা মূলধনী লাভের কথায়। এই গেমে ধৈর্যের কিন্তু একটা বড় পুরস্কার আছে। যদি 24 মাসের বেশি সময় ধরে কোনো আনলিস্টেড শেয়ার ধরে রাখা যায়, তবে সেটা লং টার্ম বা দীর্ঘমেয়াদী সম্পদে পরিণত হয়। আর ম্যাজিকটা হলো, তখন করের হার এক ধাক্কায় কমে মাত্র 12.5% হয়ে যায়, যেখানে এই একই জিনিস 24 মাসের কম রাখলে কর দিতে হতো 20% হারে। মানে সম্পদ ধরে রাখলেই ট্যাক্সে বড়সড় ছাড়। লেভেল 3, পাওয়ার আপ আর স্ট্র্যাটেজি। এটাই সম্ভবত পুরো এক্সপ্লেনারের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, কিভাবে সরকারের দেওয়া ইনসেন্টিভ কাজে লাগিয়েই ট্যাক্স কমানো যায়। তবে পাওয়ার আপ ব্যবহারের আগে একটা জিনিস একেবারে জলের মতো পরিষ্কার হওয়া দরকার। আইনের কাঠামোর মধ্যে থেকে বুদ্ধিমত্তার সাথে সব আইনি ছাড় ব্যবহার করে কর কমানোটা হলো ট্যাক্স প্ল্যানিং, যা সম্পূর্ণ লিগ্যাল। কিন্তু আয়ের তথ্য গোপন করা বা ভুয়া হিসাব দেখানো হলো ট্যাক্স ইভিশন বা কর ফাঁকি, যা 100% বেআইনি। আইন মেনে চালাকি করা আর জালিয়াতি করার মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাৎ রয়েছে। আর এটা দারুণভাবে তুলে ধরে একটা অসাধারণ পাওয়ার আপের কথা, স্পেশাল ইকোনমিক জোন বা SEZ। কেউ যদি SEZ-এ তাদের ইউনিট স্থাপন করে, তবে প্রথম 5 বছরের জন্য তাদের রপ্তানি থেকে পাওয়া লাভের ওপর পুরোপুরি 100% কর ছাড় মেলে। জাস্ট ভাবুন, এর সাথে 0 রেটেড GST এবং কাস্টমস ডিউটি থেকেও মুক্তি। কোম্পানির বটম লাইনকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এর চেয়ে দারুণ কৌশল আর কী হতে পারে? আরেকটা মাস্টারস্ট্রোক হল সেকশন 35 ADর ব্যবহার। কোল্ড চেইন ফ্যাসিলিটি বা 100 শয্যার বেশি হাসপাতাল তৈরির মতো নির্দিষ্ট কিছু ব্যবসা শুরু করলে প্রথম বছরই পুরো মূলধনী ব্যয়ের উপর 100% ছাড় দাবি করা যায়।
একইভাবে সেকশন 35 অনুযায়ী বৈজ্ঞানিক গবেষণার খরচও পুরোপুরি ডিডাক্ট করা যায়। ব্যবসার শুরুর দিকে যখন ক্যাশ ফ্লো খুব জরুরি থাকে তখন এই ফ্রন্ট লোডিং ট্যাক্স রিলিফগুলো গেম চেঞ্জার হিসেবে কাজ করে। এত সব পাওয়ার আপের কথা শুনে মনে হতেই পারে সবাই তো তাহলে এগুলো ব্যবহার করে পার পেয়ে যাবে। এখানেই আসে লেভেল 4, সরকারের সেফটি মেকানিজম বা ন্যূনতম করের জাল। মাথায় কি প্রশ্নটা আসছে যে একসময় কিভাবে বড় বড় লাভজনক কোম্পানিগুলো বছরের পর বছর বৈধভাবে 1 টাকাও ট্যাক্স না দিয়ে পার পেয়ে যেত? হ্যাঁ, এমন অনেক জিরো ট্যাক্স কোম্পানি ছিল যারা শেয়ারহোল্ডারদের বিপুল লভ্যাংশ দিত, কিন্তু বিভিন্ন ডিডাকশন আর অবচয় দাবি করে কোষাগারে প্রায় কিছুই জমা করত না। এই ফাঁকফোকর বন্ধ করতেই সরকার নিয়ে আসে MAT বা মিনিমাম অল্টারনেট ট্যাক্স। নিয়মটা হলো কোম্পানিগুলো যতই ইনসেন্টিভ নিক না কেন তাদের বুক প্রফিট বা খাতায় দেখানো লাভের ওপর অন্তত 15% হারে এই ম্যাট দিতেই হবে। সাধারণ নিয়মে হিসাব করা কর যদি এর চেয়েও নিচে নেমে যায় তাহলেও ওই 15% MAT মেটাতেই হবে। কেউ যাতে কর দেওয়া থেকে পুরোপুরি এড়িয়ে যেতে না পারে এটা তারই একটা সলিড গ্যারান্টি। আর শুধু কর্পোরেটরাই নয়, LLP বা অন্যান্য অকর্পোরেট সংস্থাগুলোর জন্য একটা সমতুল্য জাল রয়েছে, যাকে বলা হয় AMT বা অল্টারনেট মিনিমাম ট্যাক্স। আসল কথা হলো, যতই আইনি ছাড় থাকুক, দিন শেষে সবাইকে করের একটা ন্যূনতম ন্যায্য অংশ দিতেই হবে। এবার আমরা পৌঁছে গেছি একদম শেষ এবং সবচেয়ে হাই স্টেকস ধাপে, লেভেল 5, নিয়মাবলী আর শাস্তির অন্ধকার দিক। অনেকেরই ধারণা ট্যাক্স বোধহয় বছর শেষে একবারে হিসাব করে দিতে হয়, কিন্তু বাস্তবটা একেবারেই অন্যরকম। নিয়ম হল আর্থিক বছর চলাকালীনই ধাপে ধাপে অ্যাডভান্স ট্যাক্স হিসেবে কর জমা করতে হয়। মার্চের 15 তারিখের মধ্যে পুরো 100% কর পরিশোধ করা বাধ্যতামূলক। এই সময়সূচি একটু এদিক ওদিক হলেই সেকশন 234C অনুযায়ী পেনাল্টি হিসেবে সুদ গুনতে হবে। আর TDS বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সের বিষয়টা এখানে খুব জরুরি। বিভিন্ন পেমেন্ট দেওয়ার সময় সেখান থেকে নির্দিষ্ট হারে কর কেটে রাখাটা কোম্পানিগুলোর একটা বড় দায়িত্ব। যদি কোনো কোম্পানি এই TDS কাটতে ভুলে যায় বা ব্যর্থ হয়, তাহলে সবচেয়ে বড় ধাক্কাটা হলো সেই খরচের 30% তারা আর ব্যবসায়িক খরচ হিসেবে ক্লেম করতেই পারবে না। ITR 6 ফর্মে রিটার্ন জমা দেওয়ার পর শুরু হয় আসল চেকিং বা অ্যাসেসমেন্ট প্রক্রিয়া। আয়কর বিভাগ যাচাই করে দেখে যে দাখিল করা স্কোর কার্ড ঠিক আছে কিনা। কোনো ছোটখাটো সন্দেহ হলে তারা লিমিটেড স্ক্রুটিনি করতে পারে, আর বড়সড় কোনো গরমিল চোখে পড়লে তো কথাই নেই, কমপ্লিট স্ক্রুটিনি বা প্রতিটি প্রমাণ ধরে ধরে বিস্তারিত তদন্ত হবে। অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হয়ে যাওয়া মানেই কিন্তু গেম ওভার নয়। কর কর্তৃপক্ষ চাইলে যে কোনো পুরনো হিসাব পুনরায় খুলতে পারে। সাধারণ ক্ষেত্রে 3 বছর এবং গুরুতর কর ফাঁকির ক্ষেত্রে পুরো 10 বছর পর পর্যন্ত আয়কর বিভাগ রি-অ্যাসেসমেন্টের নোটিশ পাঠাতে পারে। অর্থাৎ অতীত কখনো পুরোপুরি মুছে যায় না। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো শাস্তির মাত্রা। কেউ যদি ভুয়া এন্ট্রি দিয়ে বা তথ্য গোপন করে আয় কম দেখানোর চেষ্টা করে আর সেটা ধরা পড়ে যায়, তবে ফাঁকি দেওয়া করের উপর ভয়ঙ্কর 200% পর্যন্ত পেনাল্টি বা জরিমানা হতে পারে। একবার ভাবুন তো, একটা ইচ্ছাকৃত ভুল কিভাবে ব্যবসার পুরো মূলধন এক নিমেষে ধসিয়ে দিতে পারে। আর এখানেই শেষ নয়, জরিমানার বাইরেও একটা চরম পরিণতি রয়েছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করে বা কেটে রাখা TDS সরকারের ঘরে জমা না দেয়, তবে সেই অপরাধ প্রমাণিত হলে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। একেবারে লিটারেলি এটাই হলো এই খেলার জেলের অন্ধকূপ। শেষ করার আগে একটা চিন্তার বিষয় রেখে যায়। কর্পোরেট ট্যাক্সের এই অত্যন্ত জটিল আর হাইস্টেক্স ময়দানে বৈধ কর পরিকল্পনার মাধ্যমে লাভবান হওয়ার কিন্তু প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু একই সাথে বেআইনি ফাঁকিবাজির পরিণতিও অত্যন্ত নির্মম। এখন দেখার বিষয়, আর্থিক স্ট্রাকচারটা কি আইন মেনে সাফল্যে চূড়ায় ওঠার জন্য সাজানো, নাকি অন্ধকারে পথ হারিয়ে শাস্তির ঝুঁকি নেওয়ার জন্য। আজকের এই এক্সপ্লেনার এখানেই শেষ করছি। আশা করা যায় কর্পোরেট ট্যাক্সের এই পুরো মেকানিজমটা এখন অনেকটাই পরিষ্কার।